2:1 যদি হয় তাহলে কি আমি দুটা ফেস একটা ব্যাক এভাবে বসাবো, বুঝতে গেছে? তারপর আমরা কি আগের মতো ডিসাইড করব। এইটা নরমালি তোমার মেনশন করা থাকে, আচ্ছা কোনটা কোন দিকে, যে যদি শুধু 2:2 থাকে, হ্যাঁ 2:1 থাকে, তাহলে আমরা ধরবো এই মানে ওটা আলাদা মেনশন করা থাকবে। নরমালি তোমার ওয়ার্পের দিকে থাকলে আমরা ওয়েবটের দিকে 1:1ই ধরবো। হ্যাঁ, দেখো আমরা যেটা দেখছি যে এই এটা আমরা দেখছিলাম ইয়েতে স্টিচ ডবল ক্লক দেখি, এখানে দেখো তোমার যে আমরা প্রথমটা যদি দেখি আমরা কি ফেস উইভ আঁকছি, এখানে ফেস উইভ এঁকে তারপর ব্যাক উইভ এঁকে, তো এখানে কি আমরা যেহেতু 1:1 এখানে একটা ফেস একটা ব্যাক, আবার ফেস ব্যাক এভাবে সাজাইছি। আবার এখানে ফেস ব্যাক ফেস ব্যাক, এখানে আমার যদি 2:1 হয় তাহলে কি করবো আমরা ফেস ফেস ব্যাক আবার ফেস ফেস ব্যাক, হ্যাঁ এইভাবে হবে, বুঝতে গেছে? আর আমরা যদি এদিকেও একই হয় তাহলে আমরা কোশ্চেন পড়ে তোমার বুঝতে হবে যে কোন দিকে আমার দুই দিকে 2:1 না ইয়েতে, তাহলে ক্লিয়ার আইডিয়া থাকার কথা কোশ্চেনে, বুঝছো? আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি ক্রেপ উইভটা, চারটা উইভ আছে, হ্যাঁ ক্রেপ উইভে ওটা দেখে আমরা আবার আলোচনা করব। তবে তোমরা এখানে দেখো কিছু কোশ্চেন আছে, হ্যাঁ যেমন তোমার এই যে 6 নাম্বার দেখো এখানে 6 রে, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মকলেনো ফ্যাব্রিক ফ্রম হুকা ব্যাক ফ্যাব্রিক, ঠিক আছে? এই টাইপের কিছু কোশ্চেন আছে। তারপর ধরো এই তোমার অনেক সময় পিকে আর বেডফোর্ড কর্ডের কম্পারিজন আছে, এই টাইপের ছোট ছোট কোশ্চেন আছে। আবার তোমার ধরো এখানে ফিচার্স অফ ফ্যান্সি উইভ, ঠিক আছে? তাহলে দেখো ফিচার্স অফ ফ্যান্সি মানে তোমার এখানে এই কোশ্চেনটা আগে দেখছি আমি, এখানে দেখবা আছে, বুঝছো, যে ফ্যান্সি উইভ এর কিছু বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এরকম কিছু কোশ্চেন আছে যে এগুলি তোমাদের, যেহেতু তোমরা উইভ গুলা জানো তাই ওখান থেকে তোমাদের লিখতে হবে, বুঝছো? এগুলো আর আলাদাভাবে পড়ানো হয় নাই, তোমরা এগুলো একটু দেখো। কিন্তু ম্যাক্সিমাম দেখলাম পার্ট বি তে যেটা দেখলাম যে তোমার মানে যেভাবে ডিজাইন করা আছে তার থেকে জটিল কিছু আর দেওয়া হয় না, বুঝছো? বলো আসসালামু আলাইকুম স্যার, আমাদের স্যার কি 21 কোশ্চেন সালের গুলো 5 দেওয়া এসপিটা যাবে লিখবেন স্যার। ক্লাসরুমে? বলো। স্যার কোশ্চেন গুলো ক্লাসরুমে দেওয়া যাবে? এইটা আমি বলি তোমাকে, তোমরা তো জানাই যে এটা দিবে অসুবিধা নাই, কিন্তু তোমরা এই যে দেখবে একটা তোমার ওয়েবসাইট আছে, এটা হচ্ছে টেক্সটাইল, এটা তোমাদেরই ক্রিয়েট করা মনে হয়, এই টেক্সটাইল স্টাডি, বুঝছো? এটার পুরোটা নাম হচ্ছে এই যে টেক্সটাইল স্টাডি সেন্টার, ঠিক আছে? আমি এখানে লিখে দিই তোমাদের। ওখানে তোমরা শুধু ফেব্রিক 2 এর কোশ্চেন, আমি দেখলাম সব সাবজেক্টের কোশ্চেন আছে সেমিস্টার ওয়াইজ, বুঝছো? ওখানে দেখলাম অনেক কোশ্চেন আছে, তবে সব লেটেস্ট আছে কিনা আমি অত খেয়াল করি নাই, এটা দেখে এটা আমি ডাউনলোড করছি, বুঝছো? দেখে আমি লিখেই দিই তোমাদের। www টেক্সটাইল স্টাডি সেন্টার, এটা দিয়ে এখনই গুগলে দিলে তোমরা ওইটা পাবা, ওখানে দেখবা সব সাবজেক্টের কোশ্চেন আছে একসাথে, কোনো স্পেস নেই এখানে। টেক্সটাইল স্টাডি, এটা তো মানে তোমাদের স্টুডেন্টদের এটা ক্রিয়েট করা, ঠিক না? এখানে দেখলাম বেশ কিছু ভিডিও আছে। তারপর ধরো সেন্টার বানানটা কি দিচ্ছে এখানে, center.com, তারপর কি .com, এটা দিয়ে সার্চ দিলে তোমরা সব ওখানে আমি যে কটা পাইছি এগুলি পাবা, বুঝছো? তো তোমরা আসলে আমি যেটা বুঝতেছি তোমাদের আসলে অনেকে হয়তো সাহস পাচ্ছ না, আমার যেটা মনে হয় তোমরা এখন আগে যেগুলি সহজে বুঝতে পারছো ওগুলি আগে পড়ে ফেলবা,
আর কমার্শিয়াল ফ্যাব্রিক এটা আসলে একটু আমার কাছে মনে হয়েছে যে মনে রাখার ব্যাপার আছে। এটা ধরো শেষের দিকে পড়লে তোমাদের সুবিধা হবে। যদি বেশি আগে পড়ো দেখবা যে অনেক কিছু খেয়াল থাকতেছে না। আর তোমার ওই টেবিল যেটা আছে ওই চ্যাপ্টারে একটা টেবিল দেওয়া আছে শেষের দিকে, ওই টেবিলটা দেখে পড়লেও অনেক কিছু লিখতে পারবা। বুঝছো, টেবিলটা যদি খেয়াল রাখতে পারো। বুঝছো? তো আসসালামু আলাইকুম স্যার। বলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডস এর ক্ষেত্রে যদি রিপিট সাইজ না দেওয়া থাকে তখন রিপিট সাইজ কত নিব? যেটা জানো যে ডিজাইনটা প্র্যাকটিস করছো, রিপিট সাইজ না দেওয়া থাকলে তুমি যেটা প্র্যাকটিস করা আছে ওটা দিয়ে দিবা। আসলে মিনিমাম কোনো রিপিট আছে কি যে এর থেকে ছোট করা যাবে না বা এই টাইপ কিছু? এখন ওরকম কিছু তো আমার কখনো চোখে পড়েনি, বা পড়তে গিয়েও তো আমার কখনো এরকম কিছু দেখি নাই। আচ্ছা স্যার, ঠিক আছে। তোমরা নরমালি এখানে আমাদের ইয়েতে বেলাসার বই যেগুলো আছে রিপিট সাইজ মেনশন না করা থাকলে ওগুলো একটা দিয়ে দিও, তাহলে তো হয়ে গেল। স্যার ওখানে বড় অনেক, বইয়ে অনেক বড় বড় রিপিট দেওয়া। এখন তোমার যদি রিপিট সাইজ দেওয়া না থাকে তাহলে যেটা জানো ওটা দিয়ে দিবা, তাহলে তুমি মিলে গেল। তুমি ওখানে যদি নরমালি দেখবা পরীক্ষার হলে অনেক সময় যদি মানে তুমি নতুন কিছু আঁকতে যাও অনেক সময় প্রবলেম বের হয় আঁকতে গেলে। তখন এই আমি কি তোমাদের বলছি যে এই ডিজাইন গুলো আঁকতে গেলে দেখবা সময় লাগে। বুঝছো, তুমি যদি মনোযোগ দিয়ে, মানে অনেক ক্ষেত্রে আছে তুমি দেখবা যে তাড়াতাড়ি করা যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি একটা সহজ জিনিস দেখাই এখানে তোমাদের। ধরো এই ইয়েটা ডবল ক্লথ, এখানে তুমি দেখলা যে তুমি ফেস ব্যাক একসাথেই বসাইতে পারতেছো, কিন্তু তারপরে আমি কি বলছি যে তোমরা যেভাবে করার কথা ভেবে স্টেপ বাই স্টেপ করো। ফার্স্টে ফেস গুলা বসাও, হ্যাঁ, বসানোর পরে তারপরে ব্যাক গুলা বসাও, ব্যাক ওয়ার্ক গুলা। হ্যাঁ, তাহলে কি যে তোমার মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু তুমি ধরো অনেক দূর করার পরে দুটো একসাথে বসাতে বসাতে কোথাও ভুল করে ফেললা, তখন কিন্তু তোমার ওই টাইমটা আবার মেকআপ করাটা কঠিন হয়ে যাবে। বুঝছো, পার্ট বি তে দেখবা বড় বড় ডিজাইন। হ্যাঁ, তারপর ধরো এই যে এখানে এই যে আমরা যখন কম্বাইন্ড করলাম দুটাকে, হ্যাঁ, স্টিচিং পয়েন্ট গুলা বের করলাম। হুম, যে দেখো এই স্টেজে এসে যদি তোমার ভুল বের হয় যে না তোমার কোনো ফেস বা ব্যাক উইভে তুমি ডিজাইন ভুল করছো, তখন কি তোমার অনেক টাইম লাগবে না। তাই একটা জিনিস খেয়াল রাখবা যে যাতে এই যেটা বললাম যে নতুন করে পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। বুঝছো, যেটা জানো ওইটা আগে করো। বিশেষ করে পার্ট বি তে বড় বড় ডিজাইন তুমি সময় মেকআপ করতে পারবে না। বুঝছো? স্যার, আপনি বলো। বলছিলেন যে হচ্ছে ফ্যাব্রিক ইউজড ইন অ্যাপারেল সেক্টর এগুলো পড়তে, তো প্লেন উইভে তো 31টা ফ্যাব্রিক আছে, তো 31টাই পড়া তোমাদের লাগবে? বললাম তোমরা ফার্স্টে যে এটা দেখো একটা টেবিল দেওয়া আছে পরে। ওটা বুঝছো, তো স্যার টেবিলটা দেওয়া আছে স্পেসিফিকেশন ওখানে। টেবিল। হ্যাঁ, এখন এটা এখন আমি এই জন্য বলতেছি যে তোমাদের সিলেবাস এটা আছে কমার্শিয়াল ফ্যাব্রিক। বুঝছো, এখন আমি তো এখানে 21 সাল পর্যন্ত কোশ্চেন পাইলাম, তারপরে এগুলা ঠিক আমি পাই নাই। বুঝছো, তো তোমরাও দেখো কমার্শিয়াল ফ্যাব্রিক যেহেতু তোমাদের সিলেবাস আছে তাই ওখান থেকে প্রশ্ন হইলেও তো হইতে পারে, ঠিক না? বুঝলে, টেবিলটা দেখো, টেবিলটা দেখলে ম্যাক্সিমাম মনে থাকার কথা। আর ওখানে দেখবা কিছু ডিজাইন রিপিট করা আছে, তোমরা অলরেডি জানো। বুঝছো, যে ওই টাইপের কিছু ডিজাইন আছে যেগুলি মানে তোমাদের মানে পারা পারার কথা। হ্যাঁ, অন্য চ্যাপ্টারে তোমরা পড়ছো। তবে এইভাবে যদি চিন্তা করো যে এটা আবার রিস্ক হয়ে যায়, তোমাদের এখানে দেখো এখানে আছে, আমি লাস্টেরটাই দেখি যে এখানে আছে তোমার পার্ট এ পার্ট বি, ঠিক না? এখানে এটা কোন সেমিস্টার, লেভেল 3 টার্ম 1 ফাইনাল এক্সামিনেশন 2021, এটা কি কোন সেমিস্টারের তো মেনশন দেখতেছি না, ঠিক না? যে এখানে দেখো তোমাদের পার্ট এ তে এখানে লিখতেছে 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, এর কোশ্চেন হচ্ছে 4টা। আর পার্ট বি এইখানে তোমার অ্যান্সার ইনি 3 কোশ্চেন, ঠিক না? এখানেও আছে তোমার 4টা কোশ্চেন। হ্যাঁ, এখন তোমার যদি মনে হয় যে না তুমি এই সবই 100% সব পড়ছো, তখন হয়তো একটা দুটা কোশ্চেন যদি বিট্রে হয় তখন তোমার মানে ওইটা আর অসুবিধা থাকে না, ঠিক না? তোমার তো এখানে 3টা এখানে 3টা মানে কত 6টা। এই ক্ষেত্রে তোমাদেরটা তোমরা দেখবা কোশ্চেনে, কিন্তু যেহেতু অপশন আছে, হ্যাঁ, যে ওই ইয়েতে তোমাদের ওইটা আমি
যেটা সাজেস্ট করছি যে লাস্টের দিকে দেখবা, বুঝছো, যে পরীক্ষার আগে আগে। এখন যদি এখন তোমরা কমপ্লিট করো বাকি সিলেবাস, ধরো পরীক্ষার একদিনের আগে ওগুলো একটু দেখবা, বুঝছো। তো আমার মানে ক্রিয়েটিভ নিয়ে তোমাদের প্রবলেম আছে বলো। এইটা তো এখন কোশ্চেনের ব্যাপারে আমি কিভাবে বলবো বলো। কোশ্চেন তো এটা তো বলতেছি বাবা, তোমরা পুরানো কোশ্চেন গুলো দেখো, একটা হয়তো আইডিয়া পাবা। কিন্তু তোমাদের তো মানে ওইভাবে বললে সবসময় যে আগে কোশ্চেন থেকে হবে বা একটা ফরম্যাট আছে এরকম তো কিছু বলা নাই, ঠিক না? তোমরা আগের কোশ্চেন গুলো দেখো। তো আর এটা কি খুব একটা অসুবিধা? এখানে তো আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইন গুলা সহজই আছে অনেক ক্ষেত্রে, বেসিক রুল গুলা জানলে, ঠিক না? তোমরা ডিজাইন এগুলি দেখো, দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে ক্রেপ উইপটা দেখি। হ্যাঁ, ক্রেপ উইপ। ক্রেপ উইপের বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফ্যাব্রিকটা তোমার খসখসে হবে, হ্যাঁ, যে তোমার এই, আর হচ্ছে যে আমরা ক্রেপ উইপ দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে উইভের মাধ্যমে, আর একটা হচ্ছে হাই টুইস্ট ইয়ান ব্যবহারের মাধ্যমে। হ্যাঁ, যে এটার ফ্যাব্রিকটা হবে তোমার কিছুটা কুচানো কুচানো, হ্যাঁ, যে জায়গায় কুচকে যাবে, এটা আমরা উইভ দিয়ে যেমন করতে পারি, হ্যাঁ, ক্রেপ উইভ ইয়ে করে। আর একটা হচ্ছে যে হাই টুইস্ট ক্রেপ ইয়ান দিয়ে, হ্যাঁ, তোমার ইয়ানটা হবে হাইলি টুইস্টেড। এখন আমরা যদি হাইলি টুইস্টেড ইয়ান দিয়ে ফ্যাব্রিক বানাই, তাহলে কি ইয়ানের মধ্যে নিজেদের মধ্যে একটা টুইস্টিং হওয়ার মানে ইয়ে দেখা যাবে, প্রবণতা দেখা যাবে। হ্যাঁ, তার ফলে ফ্যাব্রিকটা খসখসে হবে। আর তোমার আরেকটা যেটা বললাম যে উইভের মাধ্যমে আমরা করতে পারি। হ্যাঁ, এখন আসলে উইভের মাধ্যমে আমরা এখানে টোটাল 4টা মেথডে করতে পারি। হ্যাঁ, প্রথমে আছে একটা অন এ শাটিন বেস, হচ্ছে বাই রিভার্সিং, বাই সুপার ইম্পোজিং, আর হচ্ছে অন এ প্লেন উইভ বেস। হ্যাঁ, তোমরা এখানে এই যে রিভার্সিং এই টাইপের কিছু ডিজাইন মানে টুইল উইভে করছো, বুঝছো। তারপর শাটিন বেস তোমাদের অড নাম্বার কর্ডস টু ইভেন নাম্বার কর্ডস টু যখন করছো তখন এগুলি পাওয়ার কথা। হ্যাঁ, এখন আমরা দেখি ফার্স্টে শাটিন বেস। হ্যাঁ, যে শাটিন বেস আমরা এখানে এই যে দুটা উইভ নিচ্ছি আমরা। হ্যাঁ, একটা হচ্ছে আমার 7N শাটিন, সেখানে ওয়ার্পের সুতো 7টা, ওয়েভের সুতো 7টা, আর আমরা এখানে মুভ নাম্বার নিচ্ছি 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে মুভ নাম্বার 3 নিয়ে আমরা 7N দিয়ে ওয়েভে শাটিন ডিজাইন করছি। হ্যাঁ, আর এখানে আরেকটা 7x7 রিপিটে আমরা 12 উইভ নিচ্ছি। হ্যাঁ, এখানেও আমার এই রিপিট হচ্ছে 7x7। তো আমার 12 উইভটা এখানে 2 আপ 1 ডাউন, তারপর আবার 1 আপ 3 ডাউন। ঠিক আছে, এটা হচ্ছে আমার জেড টুইন। তো দুটোই আমি একই রিপিট নিয়েছি 7x7। হ্যাঁ, তারপরে আসো আমরা এটাকে এই যে আবার সেই 7x7 এর রিপিট রাখছি। ঠিক আছে, এখন আবার আমরা প্রথমে যেটা করছি যে শাটিন উইভটা আমরা এঁকে নিচ্ছি, ব্লু কালারকে আমরা শাটিন উইভটা দেখাইছি। ঠিক আছে, তারপরে আসো আমরা এখানে এই শাটিন উইভের যে পয়েন্টগুলো আছে, এখানে যে পয়েন্ট এটা দিই দেখেন, এই পয়েন্টগুলো যে ব্লু আছে, এখানে আমরা কি করব যে ওই টুইল উইভটা আমরা শাটিন পয়েন্ট থেকে শুরু করব। ঠিক আছে, যে আমরা এখানে যে শাটিন পয়েন্ট একটা, তারপর কি আমার 2 আপ 1 ডাউন 1 আপ, তাহলে আমার 2 আপ 1 ডাউন 1 আপ। এই প্রথম ওয়ার্পের সূত্রটা দেখো, যে আমরা এখানে দেখো এই যে এখানে আমার যেটা আমার ফাইনাল উইভ, এখানে দেখো 2 আপ 1 ডাউন 1 আপ 3 ডাউন। ঠিক আছে, তারপরে আসো পরের শাটিন পয়েন্টটা এইখানে, এই যে 2 নম্বর ওয়ার্পে শাটিন পয়েন্টটা একটু উপরে, তাহলে আমরা এখানে আবার এই কি বলে 2 আপ করলাম, মানে শাটিন পয়েন্ট সহ আমরা গুনতেছি 2 আপ, তারপর কি 1 আপ, আবার 1 ডাউন, তারপর আবার 3 আপ, এই 3 ডাউন। হ্যাঁ, এইভাবে আমরা শাটিন পয়েন্ট থেকে ওই টুইল লুপটার ডিজাইন আঁকতে থাকবো। হ্যাঁ,
তার ফলে আমাদের এই ফাইনাল ক্রেপ উইভ ডিজাইনটা আমরা পাবো। এটা হচ্ছে আমার 13 বেস ক্রেপ উইভ। ঠিক আছে, আমি যদি এক্সেল শিটে দেখাতে চাই তোমাদের এই ক্রেপ উইভ, এই যে প্রথম যেটা দেখালাম, দেখো এই যে আমার 7x7 13 উইভ, আর এখানে আমার ওই টুইল উইভ। হ্যাঁ, যে আমরা খুব সহজে দেখো এখানে যদি দেখাই, আমরা 13 উইভটাকে কি এঁকে নিব। হ্যাঁ, এখানে দেখাই আমি একটু, এই 13 উইভটা আমি আঁকলাম। তবে এখানে যে আছে 2 আপ 1 ডাউন 1 আপ 3 ডাউন, ঠিক আছে, তাহলে আমরা এখানে ওইভাবে আঁকবো। প্রথম বারটা আমার কি হবে, এখানে 2 আপ, তাহলে আমরা ওইভাবে আঁকি। এই হলো আমার 2 আপ 13 পয়েন্ট সহ, তারপর 1 ডাউন আবার 1 আপ, এর আমরা 1 আপ দেই, তারপর আবার 3 ডাউন, ঠিক আছে। তারপর 2 নাম্বার ওয়ার্পের সুতা, এখানে দেখো 13 পয়েন্ট উপরে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 6 নাম্বার ওয়েভটে। তাহলে এখান থেকে আবার আমরা ওই 2 আপ 1 ডাউন ওই টুইল ইয়েটা আসতে থাকবে। এখানে দেখো 2 আপ দিলাম, তারপর আমার কি 1 ডাউন, এখানে 1 ডাউন, তারপর আবার এখানে 1 আপ, ঠিক আছে। তারপর আসলে এখানে 3 নাম্বার ওয়ার্ডটা আমরা কি করবো, এখানে আমার 13 পয়েন্ট, এর আগের মতো এখানে 2 আপ করতে গেলে আমার এখানে 2 আপ 1 ডাউন, আবার আমাদের হচ্ছে 1 আপ, তাহলে হচ্ছে আমার এখানে 3 ডাউন। এইভাবে আমরা দেখো এই যে পুরোটা কমপ্লিট করলে এই যে এই উইভটা আমরা পাবো। এটা হচ্ছে আমার 13 বেস ক্রেপ উইভ। তারপর বাই রিভার্সিং, হ্যাঁ, এখানে আমাদের যেটা করতে হবে, দেখো 4x4 এ আমরা একটা মোটিভ নিচ্ছি, ঠিক আছে, যে উইভ ডিজাইন। এখানে দেখো আমাদের 4x4 যেটা আছে, এটা কি বোঝা গেছে আমি যে 13 বেস ক্রেপ উইভটা দেখাইলাম। হ্যাঁ, আর এখানে আমার ড্রাফটিং প্ল্যান, যেহেতু আমরা 13 বেসে করতেছি, তাই এখানে আমাদের ড্রাফটিং প্ল্যান হবে স্ট্রেট ড্রাফট, ঠিক আছে। আর এখানে আমার ওইভাবে একইভাবে স্ট্রেট ড্রাফটে যেটা হয় যে আমার লিফটিং প্ল্যানটা আসে পুরাটাই উইভ প্ল্যান, তাই এখানে দেওয়া আছে। এরপর আসে বাই রিভার্সিং। হ্যাঁ, বাই রিভার্সিং আমরা যেটা করব, যেখানে একটা মোটিভ নিব ফার্স্ট, এখানে আমরা 4x4 এ একটা মোটিভ নিচ্ছি, ঠিক আছে। এরপর আসলে আমরা যদি এখানে নাম্বারিং করি, এটা 1, তারপর ধরো এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে, এই। এরপর কি দেখো আমরা এখানে রিপিটটাকে ডবল করে নিচ্ছি, এখানে 4টা ওই মোটিভে আঁকছি, আরো 4টা ওয়ার্পের সুতা নিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি আবার এখানে নাম্বারিং করে নেই, 1 2 3 4, এখন দেখো আমাদের যেটা, যে এখানে মোটিভে যদি দেখি আমরা, যে তারপরে আমরা এখানে 5 6 দিই, দেখো 5 6 7 8, হ্যাঁ। এখন দেখো আমরা যদি ইয়ে করি, যে 4 আর 5 খেয়াল করি, ঠিক আছে, 4 আর 5 নাম্বার ওয়ার্পের সুতা, এটাতে কি 4 এর অপোজিট হচ্ছে 5, যেখানে আপ ছিল ওখানে ডাউন হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখো 3 আর 6, 3 আর 6 দেখো এই যে এইটা, এই 3 নাম্বার আর 6 নাম্বার, এটা দেখো একে অপরের অপোজিট। আবার যদি আমরা 2 আসে, মানে এই আমরা যত সাইডের দিকে যাচ্ছি, এটার আবার এই সাইডের দিকে ঠিক তার উল্টাটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে আমরা এখানে যদি দেখি আবার তোমার এখানে 2 নাম্বার আবার কি 7 এর উল্টা, বা 2 এর উল্টা হচ্ছে 7। আবার 8 নাম্বারটা দেখো ইয়েটা, এই ডিজাইনটা হচ্ছে 1 এর উল্টা, ঠিক আছে। এইভাবে আমরা ডবল ওয়ার্পে আমরা আঁকলাম। প্রথমে আমরা প্রথম 4 ওয়ার্পে 4টা ওয়ার্পে আমরা মোটিভটাই আঁকছি, তারপরের 4 ওয়ার্পে তার অপোজিটটা আঁকছি। এরপর দেখো যে আমরা এটাকে আবার দ্বিগুণ করে ফেলবো, ঠিক আছে। এখানে আছে আমার 8টা
ওয়ার্ড 4টা ওয়েভ, তাহলে আমরা এখানে যখন দ্বিগুণ করব তখন হবে কত 8/8, এদিকে 8টা বার আর এদিকে আমার উপরে 8টা ওয়েভ। এইভাবে এখানে দেখো এই যে আমার ওই কমপ্লিট ডিজাইনটা দেখানো হয়েছে। যে ফার্স্ট আমরা এই যে এই পাশে যদি আমরা দেখি, এটাকে আমরা বলছিলাম মোটিভ যেটা আঁকছিলাম এটাকে বলছিলাম এ, আর এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, আর আমরা যদি এখানে ডিজাইনটা এই 8/8 এ যে একটা আরেকটার পাশে উল্টা, আবার তারপরে আবার তার উল্টা, আবার তারপরে তার উল্টা, এভাবে আমরা দেখো এখানে যেটা প্রথম কোয়ার্টারে বি বি মোটিভ আঁকছি, তারপরে এ, আবার বি, আবার এ। হ্যাঁ, তোমরা যে হরিজেন্টাল জিগজ্যাগ, তারপর ধরো তারপরে কি ডায়মন্ড করছিলাম। আবার আমরা যদি ইয়ে বলি তোমার এই হরিজেন্টাল জিগজ্যাগ বা ভার্টিক্যাল জিগজ্যাগ, ডায়মন্ড, হ্যাঁ, আর তারপর তোমার ইয়ে হেরিংবন থেকে আমরা যে ইয়েগুলো আঁকি একটা উল্টা, ওইগুলোর সাথে মিল আছে দেখবা, বুঝছো? তো এই হলো আমাদের, এটাকে আমরা বলতেছি ক্রেপ উইভ বাই রিভার্সিং বা ট্রান্সপোজিং। তো এটার আমরা এখানে স্ট্রেট ড্রাফট পাইছি ড্রাফটিং প্ল্যানে। আর স্ট্রেট ড্রাফটের কি আমার লিফটিং প্ল্যানটা হয় উইভ প্ল্যানেরই হুবহু এক। ঠিক আছে, তারপরে আসো আমাদের এটা হচ্ছে সুপার ইম্পোজিং থার্ড মেথড। যে আমরা এখানে সুপার ইম্পোজিং বলতে দুইটা ডিজাইন নিব, তারপর কি দুইটা ডিজাইনকে শুধু একেবারে এক এক করে ফেলবো। ঠিক আছে, যে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে নিচ্ছি 5/5, হ্যাঁ, রিপিট। এখানে আমরা একটা 13 উইভ আসছি, মুভ নম্বর হচ্ছে 2। ঠিক আছে, আর এখানে আমরা একটা 12 উইভ নিচ্ছি। ঠিক আছে, 12 উইভটা কি 1 আপ 1 ডাউন, আবার 1 আপ 2 ডাউন। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 2 3 4 5। ঠিক আছে, এখানে রিপিট আমার 5/5। এরপর দেখো আমরা যেটা করছি এখানে, এই আবার তোমাদের দেখে দেখাই, আমরা 13 উইভটা আবার এখানে এই যে এখানে যেটা আসছে ওইটাই দেখাচ্ছি। এই, হ্যাঁ, এখন আসো আমরা কি করব, যে এখানে আমরা সুপার ইম্পোজ করব, এই 13 উইভে আমরা এই 12 উইভটা বসাবো। ঠিক আছে, এখন আমাদের এখানে দেখো যে আগের মতো আমরা 13 পয়েন্টটাকে ধরতেছি। এই যে প্রথম এই আমরা আবার নাম্বারিং করে নিই, টুইলের যে ফার্স্ট ওয়ার্প আছে এটার ডিজাইনটা ওখানে ফার্স্ট ওয়ার্পে বসাবো। দেখো এখানে আমরা যদি বলি 1 নাম্বার, হ্যাঁ, 1 নাম্বারে দেখো আমার এখানে 1 নাম্বার ওয়ার্পের যে ডিজাইনটা আছে এটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমার প্রথমে আপ আছে, আবার এখানে আমরা আপ দিব ব্লু দিয়ে। ঠিক আছে, তবে 2 নাম্বার, হ্যাঁ, 2 নাম্বারে দেখো আমার এখানে এই 2 নাম্বার ওয়ার্পে এখানে যে ডিজাইনটা আছে আমরা এখানে 2 নাম্বারে ওই ডিজাইনটাই বসাবো। ঠিক আছে, আমি যদি এখানে বসাই এখানে, আর তারপরে যেটা এখানে আপ আছে এটা অলরেডি আমার 13 এর জন্য এখানে আপ হয়ে আছে। তাহলে 3 নাম্বার একইভাবে আমরা বসাবো। 3 নাম্বার যে আমার এখানে 13 পয়েন্ট আছে, এখানে আমি যদি এই আপ এই যে এখানে 12 উইভটা বসাতে যাই তাহলে আমার এখানে এরকম হবে। এই, হ্যাঁ, এইভাবে আমরা কমপ্লিট করব। যে আমরা আবার আচ্ছা পুরো আর দুটা সুতো বাকি আছে, দেখি এখানে আমার 4 নাম্বারটা বসাবো, যেমন এখানে হচ্ছে এইটা আর এইটা। ঠিক আছে, তারপর 5 নাম্বার এটাতে আমার এখানে আর এখানে। এই আমার কমপ্লিট হলো সুপার ইম্পোজিং, মানে দুইটা ডিজাইনকে একসাথে করে ফেলবো। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ, এটা হচ্ছে ক্রেপ উইভ বাই সুপার ইম্পোজিং। তারপর আসো এই তোমার ক্রেপ উইভ অন প্লেন বেস। ঠিক আছে, প্লেন বেস, যে এখানে দেখো আগের মতোই আমরা এখানে 13 উইভ নিব।
ঠিক আছে, এখন এখানে যেটা আছে এখানে আমরা নিচ্ছি 6/6, ঠিক আছে, 6/6 6/6 নিয়ে কি এক মিনিট, আমরা 6/6 নিয়েছি। এখন দেখো যে 6/6, হ্যাঁ, 13টা কি আমার ইরেগুলার 13 হবে। আমরা এখানে ইরেগুলার 13 রাখছি, আর তার দ্বিগুণ রিপিটের একটা 12 নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ফর্মুলা নাম্বার দেওয়া আছে 1 আপ 3 ডাউন, তারপর আবার 1 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। ঠিক আছে, এখানে আমার তাহলে আমরা যদি 12 এর রিপিটটা দেখি, এখানে হচ্ছে আমার 12/12। ঠিক আছে, যে আমার এখানে 13টার যত এন্ডে নিয়েছি 6 এন্ড, 12টা আমরা তার দ্বিগুণ। হ্যাঁ, তবে দেখো আমরা এখানে আবার সেই 12/12 একটা রিপিট এখানে আসছে। ঠিক আছে, তারপর আমরা একটা পর পর দেখো একে এখানে আমরা 13 পয়েন্টে, সরি 13 উইভের যেই 13 পয়েন্ট আছে ওইটা আমরা 1 নাম্বার ওয়ার্ডে বসাইছি। তবে দেখো একটা গ্যাপ দিচ্ছি, একটা আমরা ব্ল্যাঙ্ক রাখছি, তারপর কি 2 নাম্বার ওয়ার্ডটা লিখছি। হ্যাঁ, এখানে আবার আমরা 2 নাম্বার এই 13 উইভের 2 নাম্বার ওয়ার্ডে যেই 13 পয়েন্ট আছে ওইটা এখানে বসাইছি। এভাবে আমরা 3 4 5 6, হ্যাঁ, মাঝখান দিয়ে আমরা একটা করে ওয়ার্ডের সুতা ব্ল্যাঙ্ক রাখছি। হ্যাঁ, এখানে কি এটা যেহেতু প্লেন বেস, এই ব্ল্যাঙ্ক গুলাতে আমরা এই প্লেন উইভ বসাবো। ঠিক আছে, দেখেন আমরা এখানে 13 পয়েন্ট বসানোর পরে দেখো যে আমরা এখানে এই সেকেন্ড যে টুইল উইভটা আছে এই ফর্মুলা নাম্বার দিয়ে আমরা ওয়ার্পের সুতাগুলাতে উইভ বসাতে থাকবো। ঠিক আছে, যে আমরা যদি এখানে দেখি এখানে আমাদের এই ডিজাইনটা থেকে, এই ডিজাইনটা আকার থেকে এই এই ফর্মুলা নাম্বারটা কাজে লাগবে। বুঝছো, দেখো আমরা এখানে 13 পয়েন্ট যেটা ধরছি, এখানে আমার কি ফার্স্ট আছে 1 আপ 3 ডাউন। ঠিক আছে, আমরা এখানে 13 পয়েন্টে 1 আপ ধরলাম, তারপর দেখো 3টা আমরা ডাউন দিচ্ছি। তারপর কি আবার দেখো এখানে 1 আপ 3 ডাউনের পরে 1 আপ 1 ডাউন, এখানে আমরা এই 1 আপ 3 নাম্বার ওয়েস্টের সুতাতে আপ দিচ্ছি, তারপর কি আবার 1 ডাউন, এখানে আবার কি 3 আপ 1 ডাউন, এখানে আবার আমরা 3 আপ 1 ডাউন, তারপর আবার 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। এইভাবে আমরা প্রত্যেকটা ইয়েতে আমরা এই এই যে একটা পর পর 13 পয়েন্ট যেগুলি আছে ওখান থেকে শুরু করে আমরা এই ফর্মুলা নাম্বারে ডিজাইন বসাতে থাকবো। এখানে দেখো যে আমরা 13 পয়েন্টে দিলাম 1 আপ, তারপর কি আমার 3 ডাউন, তারপর আবার 1 আপ 1 ডাউন, আবার এখানে 3 আপ 1 ডাউন, আবার 1 আপ 1 ডাউন। এভাবে আমরা এই একটা সুতা পর পর, হ্যাঁ, আমরা ডিজাইন বসাই গেলাম। আবার তারপরে দেখো আমরা এখানে যেই এই যে ওটাতে টুইলটা আঁকা লাগবে, টুইলটা ছাড়া যদি করি? বুঝি নাই। মানে আগে যেটা দেখাইলেন ওটাতে কি টুইল আঁকা লাগবে? যদি টুইল আঁকা ছাড়াই করি? এখন যেহেতু তোমার সময় থাকলে তুমি কেন স্কিপ করবে, তুমি সময় থাকলে দেখাই দিও, বুঝো নাই। তোমার যদি সময় শর্ট না পড়ে তুমি দেখাই দিও, সময় শর্ট করলে তো আলাদা হিসাব। ঠিক না, এটা যেহেতু এখানে তোমার মানে ওইভাবে ধরলে আমি এই জন্য বললাম যে এখানে আমার 12/12 রিপিট, ঠিক না, মানে আমরা যখন আঁকতে যাব তখন কিন্তু আমাদের ফর্মুলা নাম্বার দিয়ে আমরা বসাইতে পারতেছি। আর এখানে দেখো আমরা কিন্তু পুরো 12টা ওয়ার্পের ডিজাইনটা বসাই নেই এখানে। ঠিক, আমরা এখানে 13 পয়েন্ট থেকে ফর্মুলা নাম্বার। তবে আমি বলবো যে তোমার যদি সময় থাকে, সময় শর্ট না পড়লে তোমরা এই টুই লুপটাও তাড়াতাড়ি লিখে দিবা। ঠিক আছে, ঠিক আছে, যে আমি এখানে যাই হোক এইটা যখন আঁকবা তখন দেখবা যে আমাদের ফর্মুলা নাম্বার দিয়ে আমরা তাড়াতাড়ি করতে পারবো। আমি যদি এইদিকে দেখে দেখে করতে যাই, এটা দেখারও তেমন একটা দরকার পড়ে না, আমরা ফর্মুলা নাম্বার মনে রেখে এখানে বসে গেলেই হবে। ঠিক আছে, তারপর দেখো আবার আমরা এখানে এই যে এই আমার দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, একটা পর আমরা ওই ডিজাইনটাই বসাইছি। এই যে এখানে যে আমরা এই ডিজাইনটা করছিলাম এইটা, আর মাঝখানে একটা করে ওয়ার্ক সুতা গ্যাপ। ঠিক আছে,
মানে এটা আমরা যেহেতু প্লেন বেস, তাই আমরা ব্ল্যাঙ্ক গুলাতে দেখো আমরা প্লেন উইথটা বসাই দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু অল্টারনেট ভাবে বসাই নাই, ঠিক আছে, যে আমরা একই ওয়েভটে সব ফ্লোট দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার এখানে ওইভাবে আমরা 12x12 প্লেন বেস ক্রেপ হুইল আঁকলাম, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমরা দেখো আমরা স্ট্রেইট ড্রাফট নিয়েছি, স্ট্রেইট ড্রাফট নিয়ে আমরা উইপ প্ল্যানে যেটা আছে স্ট্রেইট ড্রাফট যেহেতু, তাই আমরা লিফটিং প্ল্যানেও উইপ প্ল্যানটাই চলে আসছে, ঠিক আছে। তোমাদের ডিজাইন গুলো তোমরা একটু প্র্যাকটিস করো, বুঝছো। অনেক ক্ষেত্রে আছে দেখে গেলা পরীক্ষার যদি নিজে আঁকতে যাও তখন অনেক কিছু তোমরা মানে হাতে মানে যখন নিজেরা আঁকতে যাবা তখন দেখবা বেশ কিছু তোমার টেকনিক বের হবে, কোথায় ভুল হইতে পারে। তুমি যখন নিজে আঁকবা দেখবা যে কিছু জায়গায় তুমি যেটা বললাম, হ্যাঁ, যে এখানে যদি দেখো যেমন বড় বড় ডিজাইন যেগুলো আছে, হ্যাঁ, যেমন স্টিচ ডবল করতে দেখো, তুমি কোনো একটা স্টেপে যদি ভুল করো, হ্যাঁ, তাহলে দেখা যাবে তুমি এটা যদি পরে ধরা পড়ে, হ্যাঁ, যে এই এত বড় ডিজাইন আঁকার পরে যদি বের হয় তোমার কোথাও ভুল হয়েছে, তখন কিন্তু তোমাদের ওই কারেকশন করতে অনেক পরিশ্রম করতে হবে, সময় যাবে, বুঝছো। তাই এইগুলি তোমরা নিজেরা একটু আঁকবা, দেখবা যে তাহলে কোথায় ভুল হচ্ছে বা কোথায় ভুল হতে পারে ওগুলি তোমরাই বুঝবা, বুঝছো। অনেক ক্ষেত্রে হয়তো এই দেখো এক্সট্রা থ্রেড, হ্যাঁ, এগুলি বড় বড় ডিজাইন, হ্যাঁ, এক্সট্রা বার্প, এক্সট্রা ওয়েভ, হ্যাঁ, বড় বড় এই যে তারপর ধরো স্পঞ্জ উইভ, হ্যাঁ, এটাও আমি এই যে দেখো এই যে যে বড় বড় ডিজাইন যেগুলাতে আছে ওইগুলাতে মানে তোমাদের এইগুলি সবই প্র্যাকটিস করতে হবে, বুঝছো। মানে দেখে গেলে হবে না, যে তোমাদের প্র্যাকটিস তোমরা প্র্যাকটিস করলে তোমাদেরই ইয়েটা হবে যে কোথায় ভুল হতে পারে বা কোথায় মানে সময় বেশি লাগে, এগুলি আইডিয়া তোমাদের হবে, ঠিক আছে। আর তোমরা দেখবা যে পরীক্ষার আগে সবসময় টেনশন লাগে, বুঝছো, যে অনেক সময় মনে হয় যে মানে এই মানে প্রিপারেশন, আর অনেক সময় মনে হয় যে না আর একটু বেশি হয়ে গেছে সিলেবাস, মানে এইটুকু কষ্ট করতে হবে, বুঝছো। পরীক্ষায় যদি মানে সব থেকে বেশি শেখা হয় পরীক্ষার সময়, বুঝতে পারছো, যে পরীক্ষার সময় সব থেকে বেশি শেখা হয়। আর তোমাদের যেটা যে একটা কোর্স একটা সেমিস্টারে শেষ হয়ে গেলে ওই কোর্স কিন্তু তোমরা আর পাবা না স্টুডেন্ট লাইফে, ওইটা কি আর পাচ্ছ না, ঠিক না। আর পরীক্ষা থেকে যদি কিছু কম পড়ো ওইটা তোমার দেখবা যে অনেক ক্ষেত্রেই মানে ভবিষ্যতেও গ্যাপ থেকে যাবে, বুঝছো। আর সেমিস্টার সিস্টেমে আসলে অনেক প্রেসারে থাকতে হয় সবসময়। আমরা যখন পড়াশোনা করছি আমরা ধরো জানুয়ারিতে যেটা পড়তাম ওটা গিয়ে আমাদের পরীক্ষা দিতে হতো ডিসেম্বরে, যে মানে একটা জিনিস শিখতে তো শুধু ক্লাসরুমে ঢুকলেই মাথায় আসে এরকম না, হ্যাঁ, তুমি একটা কিছু দেখলা বোর্ডে বা পড়লা তুমি নতুন জিনিস, তখন কি যখন হয়তো আমরা পথে ঘাটে চলাফেরা করতেছি বা বাসায় আছি অনেক সময় মাথায় এগুলি ঘুরতে থাকে, মানে মাথায় সেট হতে একটু টাইম লাগে, যত বেশি সময় পাওয়া যায় তত বেশি তাড়াতাড়ি তত ভালোভাবে সেট হয়। যে ওইভাবে চলে আসলে সেমিস্টার সিস্টেম একটু ডিফিকাল্ট আমার মনে হয়, যে এত তাড়াতাড়ি মানে চেঞ্জ হয়ে যায় যে তোমার ওটা আসলে মাথায় সেট হইতে যথেষ্ট টাইম থাকে না। হুম। তো যাই হোক, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলো, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার, স্যার, একটা কথা ছিল। বলো। স্যার, আমরা আমাদের সিটির টাইমে যে গ্রাফ পেপার গুলো দিয়েছিলেন ওগুলো অনেক ছোট, আর একটু বড় আমাদের যদি ফাইনালে দেওয়া যেত তাহলে আমাদের ডিজাইন হ্যাঁ, করতে এটা তো সুবিধা হতো। শুনো, এটা তো আর মানে গ্রাফ পেপার এটা কি বলবো, যে আমি তো আমার মতে সবচেয়ে বেস্ট যেটা পাইছি ওইটাই দিছিলাম তোমাদের ক্লাস টেস্টে। স্যার আপনারটা ভালো ছিল, কিন্তু আপনারটা যদি ফাইনালে পাইতাম তাও একটা কাজ হতো। এখন এইটা তো এক্সামের ব্যাপার, এখন আমিও তো বুঝছো যে আমি প্রথম ক্লাস নিলাম, দেখি এখন তাহলে তোমাদের কাকে বলবো এটা আমি ইয়ে করি, হ্যাঁ। এখন আমি কোনটা এখন এক্সাম থেকেই নিছি, বুঝছো, তোমাদের এইটাই দেওয়ার কথা আমার হিসাবে, তোমাদের পার্ট এ এক্সামে এটাই দিছিল সম্ভবত, ঠিক না। না, এতে এটা দেয় নাই স্যার, এতে অনেক ছোট দিছিল এবং না না, কোনো এতে এতে আমি দেখছি, বুঝছো, এতে তো এই গ্রাফ পেপারই স্ট্যাপলার করতেছিল তোমাদের ইয়ের সাথে,
তোদের শিল্পী ম্যাডাম তো আমার ক্লাসমেট হয়, হ্যাঁ আমি জানি, দেখতেছিলাম ওর ইয়েতে, এই ওর কাছ থেকে কিন্তু আমি জানলাম যে এক্সাম থেকে গ্রাফ পেপার নিলে এই গ্রাফ পেপার পাবো, নাহলে তো আমি একদম ওই যে লাল নীল কালারের যে গ্রাফ পেপার ওগুলি পাইছিলাম, ফার্স্ট ওগুলি ক্যান্সেল করে পরে এক্সাম থেকে আনাইছি, বুঝছো? তোমাদের ওইটাই দেওয়ার কথা নরমালি। স্যার আমরা হচ্ছে ইয়ে ইউজ করতে পারবো না, কি বলে লাইটার, ইয়ে সাইন পেন, বুঝি না, জোরে বলো। সাইন পেন ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ তোমাদের হাইলাইট। যেটা বলছি যে রেড আর গ্রিন ছাড়া, হ্যাঁ লাল আর সবুজ ছাড়া অন্য কালার ব্যবহার করবা, তবে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অরেঞ্জটা অ্যাভয়েড করো, বুঝছো? কারণ অরেঞ্জটা রেডের দিকে যায়, অনেক সময় অরেঞ্জ কালারটা রেডের দিকে থাকে। আর অনেক ক্ষেত্রে ইয়েলো কালারটা অ্যাভয়েড করো, ওটার সময় স্পষ্ট হয় না, বুঝছো? অনেক সময় ইয়েলো কালারটা চোখে পড়ে না অনেক সময়, আর ওটা মানে তোমরা এইগুলি কালার গুলা ওইভাবে সিলেক্ট করো, বুঝছো? কালার ব্যবহার করা যাবে, ঠিক আছে? শুধু রেড আর গ্রিন স্যার বাদ দিবা। বলো। স্যার বেডফোর্ড কর্ড ইফেক্টের আমরা টাইপ কয়টা শিখবো? আপনি আপনি স্লাইডে প্লেন আর ওয়ার্ডেডটা দিয়েছেন, এর বাইরে তো আর লাগবে না, না? তোমরা যে দেখো বেলা স্যার বই মানে আরেকটু বেশি আছে, আমি ওই যে শীটগুলা লিখে জি দিই। স্যার, আরো 2টা আছে, ওইগুলাও কি লাগবে? মানে আমরা তো ক্লাস এগুলা তো রুলের মধ্যে পড়ে, ঠিক না? একটা শিখলে বাকিগুলো আঁকা কি ডিফিকাল্ট, বলো? স্যার অনেকগুলা ডিজাইন হয়ে যায় তো এখন পরীক্ষার হলে। প্র্যাকটিস করো, এগুলি তো শেখার জন্যই, ঠিক না? এখন তুমি যদি বললাম না যে তোমরা একটা কোর্স একবারই পাবা, এগুলি তোমাদেরই কাজে লাগবে, বুঝতে পারছো? তোমাদেরই কাজে লাগবে। আর এগুলি তো রুলের মধ্যে, বেডফোর্ড কর্ড নিয়ে কেন ইয়ে হলাম বুঝলাম না। এখানে তো তোমার এগুলি তো একটা রুলের মধ্যে হচ্ছে, তুমি যদি স্মল রিপিটে পারো, বড় রিপিটেও তুমি পারবা, ঠিক না? তো এখানে কিন্তু আমি দেখি এখানে যে, আর তোমাদের একটা সিলেবাস দিছিলাম আমি, ওই গেল ধরো, আচ্ছা কত 10-12 মিনিট মনে আছে। এই দেখো তোমরা একটু সিলেবাসটা দেখো, বুঝছো? যে এই যে দেখো এখানে আমরা ফ্যান্সি ডিজাইন পাই, হ্যাঁ সবই শেষ করছি। কালার এন্ড উইভ এফেক্টস, এর মধ্যে আমি বলছিলাম যে কম্পাউন্ড কালার এন্ড উইভ এফেক্ট যেটা, ঠিক আছে, এইটা আমরা আলোচনা করলে ওর ডিজাইনটা অতটা ভালো করে দেখি নাই, ঠিক আছে? ওখানে দেখবা গ্লেন চেক আছে, হ্যাঁ, যে এগুলি হয়তো তোমাদের মানে দেখে রাখো, কারণ অনেক কিছু আছে বিপদের বন্ধু, হ্যাঁ পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় অনেক ডিফিকাল্ট কোশ্চেনও অ্যান্সার করতে হয় অনেক সময়, হ্যাঁ। তারপরে আসো তোমার যে ডবল ক্লথ, হ্যাঁ, এই যে কমার্শিয়াল ফ্যাব্রিক যেটা নিয়ে তোমাদের আর আমার চিন্তার ব্যাপার হয়ে গেছে, যে এখানে যেহেতু সিলেবাসে আছে, বুঝছো, তাই এটা একটু দেখে যাও, প্র্যাকটিস করে যাও, বুঝছো? বিশেষ করে টেবিলটা আমাদের সময়, বুঝছো, যে আমরা আমরা যেটা জানতাম যে পরীক্ষার কোশ্চেনের, হ্যাঁ 100 মার্কের কোশ্চেন মানে 80 মার্কের ধরো কোশ্চেন ছিল আমাদের সময়, 20 মার্ক হতো এই অ্যাসেসমেন্ট টেস্ট। আমাদের সময় ক্লাস টেস্ট বা অ্যাসেসমেন্টে ফেল করলেও আমাদের সময় ফেল ছিল, বুঝছো? তারপর ধরো 80 মার্কসের যে ফাইনাল পরীক্ষা হইতো, এইটার 60% কোশ্চেন হইতো ইন্টারনাল যিনি পড়াইছেন ওই মানে সেই টিচার করতেন, তার সেও কোশ্চেন, তার কোশ্চেন থেকে 60% কোশ্চেন থাকতো। আর যিনি এক্সটার্নাল কোশ্চেন করতেন তার থেকে 40% কোশ্চেন থাকতো, 60-40। আর আমরা দেখা যেত 60% যেটা কোশ্চেন ওইটা অসুবিধা হইতো না, অ্যান্সার করে আসতাম, কিন্তু এই 40% যেটা ছিল মানে ওটা হয়তো সিলেবাস ফলো করেই দিত, কিন্তু অনেক কোশ্চেন অনেক সাবজেক্ট নিয়ে আমরা এই 40% নিয়ে হিমশিম খাইতাম, বুঝছো? আসলে মানে ওই টাইমে আমাদের অনেক ক্ষেত্রেই এমনও হয়তো হইতো যে ওই 40% অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, বুঝছো? তো অনেক সময় ধরো ফ্যাক্টরি রিলেটেড কোশ্চেন থাকতো, যে তোমরা মানে আসলে এখন তোমাদের যেহেতু মানে কি বলবো যে সেমিস্টার সিস্টেম, তাই তোমাদের কনসার্নও বেশি হয়েছে। এছাড়াও তোমাদের মানে আমি পড়ায় দেখছি যে তোমাদের মানে কি বলবো যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, বুঝছো? তোমাদের সেই
মানে মানে একটা জিনিস করাইলে ওটা গ্রহণ করার এই ক্যাপাসিটি অনেক ভালো, বুঝছো? যে তোমরা তোমাদের যেটা আমার মনে হয় যে তোমরা অনেক ক্ষেত্রেই কনফিডেন্স পাও না, সেই তোমরা এখন পরীক্ষা দাও দেখবে যে কনফিডেন্স বাড়বে, বুঝছো? যে মানে তোমরা যদি এখন সব সিলেবাস পুরোটা পড়ে ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট হয়, তোমাদেরই কনফিডেন্স বাড়বে, বুঝতে পারছো? আর 9 মিনিট আছে। আচ্ছা, তোমাদের যেটা বলতেছিলাম এখানে আমরা কোশ্চেনে আমি তোমাদের একটা দুটো জিনিস বললাম, যেমন মকলেন ও হুকা ব্যাগ, হ্যাঁ, এটা একটা কম্পারিজনের কিছু কোশ্চেন থাকে, হ্যাঁ। তারপর ধরো এখানে আর কি বলছিলাম, ফ্যান্সি উইভ, হ্যাঁ, কিছু কোশ্চেন দেখো, এই যে 5 দেখো, why fancy weaves are so called, give some examples of fancy weaves, ঠিক আছে? এইটার মার্ক হচ্ছে এখানে দেখা যাচ্ছে 3, ঠিক আছে? এইগুলি এখন মানে এই টাইপের কোশ্চেন আসলে তোমাদের মানে তোমরা তো ফ্যান্সি উইভ সবগুলাই পড়ছো, আবার ওইদিকে বেসিক উইভ গুলাও পড়ছো, ঠিক আছে? এই এই আইডিয়া থেকে তোমাদের এই ফ্যান্সি উইভের অ্যান্সারটা করতে হবে 3 মার্কের। আর এক্সাম্পল তো তোমরা আমরা যেগুলি প্র্যাকটিস করছি সবগুলাই আমরা এখানে মেনশন করতে পারবো ফ্যান্সি উইভে, ঠিক আছে? তারপরে আসো এখানে এই টাইপের কিছু কোশ্চেন আছে, তোমরা একটু দেখে নিও। আর তারপর শো রেগুলার অর্ডার অফ কালারিং, আচ্ছা এটা তো গেল। এই যে দেখো এখানে আইডেন্টিফাই দ্য ডিফারেন্সেস বিটুইন স্ট্রাইপ এন্ড চেক উইভস, ঠিক আছে? যে এই এখন তাহলে আমরা এখানে দেখি যে স্ট্রাইপ বলতে কি আমার ওয়ার্প ওয়ে কালার ব্যবহার করলে ওয়ার্পের দিকে, লেন্থ ওয়াইজ এরকম, এটাকে বলছে স্ট্রাইপ। আর চেক মানে কি আমার এখানে ওয়ার্পের সুতাতে আমরা ওয়ার্পের দিকেও কালার ইয়ান ব্যবহার করব, আবার ওয়েভটের দিকেও, ঠিক আছে? এটা কি আমরা যেমন কালার ইয়ান দিয়ে করতে পারি, ওইরকম আমরা উইভ দিয়েও করতে পারি, ঠিক আছে? যেমন আমরা স্ট্রাইপ এফেক্ট আমরা কিভাবে উঠাতে পারি দেখেছিলাম মনে হয় তোমাদের, এইটুকু আমরা প্লেন উইভ করলাম, তারপর কি আমরা এখানে টুইল দিলাম, ঠিক আছে? তাহলে কি আমার এখানে স্ট্রাইপ এফেক্ট হবে। একইভাবে আমরা উইভ দিয়ে চেক উইভও করতে পারি, বুঝছো? উইভ দিয়ে এটা কি আমরা কালার ইয়ান ব্যবহার করতে পারি, যেটা আমরা উইভিং এর আগেই ইয়ানটাকে কালার করে নিব। আরটা কি করতে পারি আমরা, এই তোমার কি বলে প্রিন্টিং এর মাধ্যমে আমরা স্ট্রাইপ বা চেক উঠাতে পারি, হ্যাঁ। কিন্তু আমাদের এই কোশ্চেন যেটা আছে এখানে দেখো যে এই কোথায় গেল এই কোশ্চেনটা, এই যে স্যার রেশিও করেও তো করতে পারি, ওটাও কি বলবো যে কালার এন্ড ইফেক্টের? না, এইটা তোমার দেখো মেনলি মানে তুমি স্ট্রাইপ চেকের কথা বলতেছো। জি স্যার। দেখো এখানে আমরা কালার শুধু বললাম, ঠিক না? আমরা এখানে যেটা উইভের মাধ্যমে করতে পারি, কালার ইয়ার্ন যে ব্যবহার করতে পারি, আবার প্রিন্টিং, হ্যাঁ। এখন কালারটা কি, এটা হচ্ছে ইয়ার্ন ভ্যারিয়েবল, এটা ইয়ার্ন ভ্যারিয়েবল না যে এক একটা ইয়ার্নের এক এক কালার। সেরকম কি আমরা যদি বিভিন্ন কাউন্টের ইয়ার্ন ব্যবহার করি, এখানে ধরো আমরা এই 40 কাউন্টের ইয়ার্ন ব্যবহার করলাম, আর এখানে আমরা কি ধরো 60, তাহলে আমার স্ট্রাইপ এফেক্ট হবে, ঠিক না? মানে আমরা এইটাকে কালার বলি, কাউন্ট বলি, টুইস্ট বলি, এগুলোকে আমরা বলবো ইয়ার্ন ভ্যারিয়েবল, ঠিক আছে? এর মাধ্যমে আমরা যেমন চেক স্ট্রাইপ তৈরি করতে পারি, সেরকম আরেকটা কি বললাম, আমরা উইভ দিয়েও করতে পারি, উইভ, হ্যাঁ, প্লেন টুইল আবার প্লেন আবার টুইল এইভাবে। আর আরেকটা বললাম কি প্রিন্টিং, ঠিক আছে? এখন জিনিসটা বুঝছো, আমরা যদি স্ট্রাইপ এফেক্ট উঠাতে চাই তাহলে আমার সেকশনাল ওয়ার্কিং করতে হবে, তোমরা এটা পড়ছো উইভিং 1-এ, ঠিক না? আর আমি যদি এই কি বলে চেক এফেক্ট ফুটাতে চাই তখন আমার কি সেকশনাল ওয়ার্কিং যেমন করতে হবে, সেরকম আমার মাল্টি শাটেল বক্স লাগবে, হ্যাঁ। কমপক্ষে 2টা শাটেল লাগবে, একটাতে ধরো রেড কালারের ইয়ার, আরটাতে ব্লু কালারের ইয়ার। একবার এটা থেকে পিকিং হবে, আরেকবার কিছুক্ষণ পর আরেকটা থেকে পিকিং হবে, হ্যাঁ। আবার আমরা যদি কাউন্টের কথা বলি, একটাতে 40 কাউন্ট, একটা 60 কাউন্ট যদি বলি, তাহলে আমার 2টা শাটেল লাগবে, একটাতে 40 কাউন্টের ইয়ার আর একটাতে 60 কাউন্টের ইয়ার, হ্যাঁ। একবার একটা থেকে হবে কিছুক্ষণ, আবার তারপরে আরেকটা শাটেল থেকে পিকিং হবে, এরকম, বুঝছো? ইয়ার্ন ভ্যারিয়েবল আসলে আমার কি মাল্টি শাটেল বক্স লাগবে চেকের ক্ষেত্রে, ঠিক আছে? মোস্ট অফ দ্য কেস আমার চেকের জন্য আমার সেকশনাল ওয়ার্কিং লাগবে, যেমন ওরকম মাল্টি শাটেল বক্সও লাগবে, ঠিক আছে? আর প্রিন্টিং হলে কি আমার ওইভাবে কিছুই লাগতেছে না, আমরা গ্রে ফ্যাব্রিক তৈরি করব, তারপর কি ওটাকে এই ইয়া করে স্কারিং ব্লিচিং করে তারপর আমরা
প্রিন্টিং করে দিব, ঠিক আছে? তো তোমরা এগুলি একটু দেখবা, সবই তোমরা জানো, হ্যাঁ, একটু শুধু যতটুকু জানো ওটুকুই গুছায় লিখবা, বুঝতে পারছো? তো তারপর দেখি যে তোমার এখানে এই যে তোমার কোথায় কোথায় আমি দেখছি যে তোমার কত বড় রিপিটের ডিজাইন আঁকতে হবে এটা মেনশন করা আছে। আর তোমরা যদি ওই উইভের বেসিক রিপিটটা জানো তাহলে তোমরা যত বড় এই যত মানে গ্রাফে যত বড়ই আঁকতে বলা হোক ওটা তোমরা পারবা, ঠিক আছে? তোমরা এই কোশ্চেন গুলো একটু দেখো, এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো হয়তো মানে তোমরা দুইটা উইভি জানো, হয়তো দুইটা থেকে তোমার কম্পেয়ার করে লিখতে হবে, বুঝছো? তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ, এখানে কয় মিনিট দেখায়? তোমার 3 মিনিট দেখাচ্ছে। আর কিছু বলবো? তাড়াতাড়ি বলো, আমরা শেষ করে দিই। তোমার আমার খেয়াল আছে, বুঝছো, এই ইয়েতে আমাদের সময় যখন আমরা এফএসডি পড়ছি, বেলাল স্যার আমাদের এফএসডি নিয়েছিলেন। তো ল্যাবে ল্যাবে আমাদের যে ল্যাব রিপোর্ট যেটা, ওখানে আমরা কালার, হ্যাঁ, ধরো উইথ প্ল্যান, হ্যাঁ, তারপর ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান, বুঝছো, এগুলো অনেক যত্ন নিয়ে আসতে হইতো। যেমন তোমাদের খুব কমন কোশ্চেন কি হইতে পারে যে মানে ভাইভাতে ধরো যে ধরো এই ইপিআই পিপিআই কিসের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, আমরা একটা ফ্যাব্রিকে কেন একটা ইপিআই দিচ্ছি, ইয়ান কাউন্ট কেন দিচ্ছি, তারপর ধরো তোমার যেমন এই ইপিআই পিপিআই কিভাবে কন্ট্রোল করা হয় ফ্যাব্রিকে, ঠিক না? পিপিআই তো আমরা জানি টেক আপ মেকানিজম এর মাধ্যমে, আর ইপিআই কি রিডের কাউন্টের মাধ্যমে, হ্যাঁ, যে রিড আমরা কয়টা মানে রিডের মধ্যে সেটার ঘনত্ব কত বা রিডের ডেন্ট গুলা মানে 1 ইঞ্চিতে কয়টা আছে, হ্যাঁ, এর উপর আমার ইপিআই ডিপেন্ড করে। হ্যাঁ, এগুলো তোমরা পড়ছো কিন্তু ওইভাবে হুট করে একটা কোশ্চেন পরীক্ষার হলে পাইলে কিন্তু অনেক সময় অসুবিধাই হয়, বুঝছো? তো তোমরা একটু এইগুলি অনেক কোশ্চেন আছে, সব সব সময় সব কোশ্চেন হয়তো মানে তোমার ইয়েতে আগে প্রিপারেশন নিয়ে সব অ্যান্সার করবো এরকম হয়তো নাও হইতে পারে, একটা দুটা কোশ্চেন এমন থাকে নর্মালি যেটা মেধা যাচাইয়ের জন্য, বুঝছো? তো আজকে এ পর্যন্ত থাকুক, হ্যাঁ, আর কয়েক সেকেন্ড আছে মনে হয়। ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিও, হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, আল্লাহ হাফেজ।